দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধা সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যা 7:30টায় মঞ্চায়িত হবে নাটক মহাশূন্যে সাইকেল। নাটকটি রচনায় শাহাদুজ্জামান ও নির্দেশনায় সাইফ সুমন। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। সিরিয়াস যে আমার নামে মুরগি মানত করছিল, তারপর তুমি দেখো নাই আমার সিরিয়াসের প্রতি টান কেমন বাইরে গেছিল। ঠিকই তো করেছিস, ভুলেই গিয়েছিলাম। আমার শুনছো, চলো বাইতে যাই। দিদিমণি, তোমার একটা কথা কই। কি কথা? অনেক দিন ধরে তোমার লগে চিন পরিচয়। আমি যত দিন ধরে তোমার চিনি, আমি কিন্তু তোমার মনের ভিতরে বুঝতে পারছি তুমি কি সুরজ ভাইরে ভালোবাসো। 7 কিলোর 1 গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা আনোয়ার শাহী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই বেশ ভালো আছি। কাজ নিয়ে খুব ব্যস্ত আছেন এবং আমার কাছে মনে হয় ভালো থাকার সব থেকে গোপন যে সূত্র সেটা হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত থাকা। কেমন যাচ্ছে? আমাদের একদম মূল মন্ত্রই এটা, কাজ থাকলে ভালো থাকি। সেটা শুধু ইকোনমিক্যাল দিক নয়, মানসিক, অবশ্যই শারীরিক সব দিক দিয়ে। এজন্য যত বেশি কাজ তত বেশি ভালো থাকা এবং আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জানতে চাইবো যে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, মানে সম্প্রতি কোথায় কোথায় কাজ করা হচ্ছে? যদিও অনেক বেশি কাজ করলে যেটা হয় যে সব কাজের নাম মনে রাখা খুবই ডিফিকাল্ট এবং কোনটা কোথায় অনেয়ার যাচ্ছে সেটাও বলাটা ডিফিকাল্ট, কিন্তু তারপরও যেগুলো মনে আছে সেগুলো একটু শুনি। আমাদের এখন একটা সুবিধা হয়েছে, ডিরেক্টররা আমাদেরকে কানেক্ট করেন। ছবিটা, এই নাটকটা রিলিজ দেওয়ার সময় আমাদেরকে পোস্টার দেন যে ভাইয়া এই রিলিজ হচ্ছে, দেখেন পোস্টারটা, বা নাটকটা দেওয়ার পর লিঙ্ক দেন যে ভাইয়া লিঙ্কটা কি শেয়ার করবেন, করলে করেন। এবং আমরা আনন্দের চিত্তে সেটা শেয়ার করি, বিকজ আমারই তো কাজ। আর নাটক অনেকগুলো, সিঙ্গেল নাটক তো আমাদের এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম দিনগুলোতে কম নাটক হচ্ছে সেটা 5, 6 দিন 7 দিনে হয়। আর বেশিরভাগই 2 দিন আর কিছু কিছু 1 দিন, যার কারণে নাটকের নামগুলো ঠিক ওইভাবে মনে রাখতে পারছি না। আর রিলিজও হয় হয়তো এক নামে শ্যুট করলাম, অনেকে ডিসাইড করলো বসে কয়েকজন নামটা পরবর্তীতে গিয়ে পরিবর্তন হলেও হতে পারে, উপযুক্ত একটা নাম হয়তো তারা মনে করলো, তখন ওটা দেয়। আপনি ধারাবাহিকের চাইতে একক নাটকগুলোতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দুটো। ধারাবাহিক করছি আমি, একটা বা দুটো রাখি। যেমন এখন চলছে আমার বিদেশ ফেরত, সাগর জাহান ভাইয়ের। আর আরেকটা চলছে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে আব্দুল্লাহ আল হারুন, আমার প্রিয় ছোট ভাই। তার এই দুটো। আমার সমস্যাটা হলো যে একক নাটকে আমি যেদিন কাজ করবো সেদিন আমার কাপড়গুলো কন্টিনিউটি, যা ঝামেলা নেই, যা যা বলেছে ওগুলো নিয়ে গেলাম, ওগুলো ওই দিনই শেষ হয়ে গেল বা তার 2 দিনে শেষ হয়ে গেল কাজ, এক। আর 2 নম্বর কথা হলো যে
সবার ডেট মিলিয়েই তো ডেটটা হয়েছে। এটা নেক্সট আবার ডেট মেলানোর জন্য ওই আলাদা কোনো প্রেশার নাই যে ভাইয়া ওই অমুক ডেটগুলো তো শুটিং করবো, সবাই ডেট দিয়ে ফেলেছে, আপনার ডেটটা হলেই আমরা ম্যাচ করতে পারি। আচ্ছা। তো এই যে ম্যাচ করতে পারি, তখন হয়তো আরেক জায়গায় আমার দেওয়া আছে ডেটটা, এইটা তারা বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ, ভাইয়া স্কেজুল মেলানোটা খুব কঠিন খুব হয়ে কঠিন যায়। হয়ে যায়। ভাইয়া সিরিয়াল তো ভাইয়া দেখেন সবাই দিয়েছে, এখন আপনার জন্য যদি ডেট আবার কস্টিউমের কন্টিনিউটি একটা আছে। কস্টিউমের কন্টিনিউটি আগে যেমন আমাদের ছিল, আমরাও মেনটেন করতাম, আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাইরা মেনটেন করতেন। এখন যেটা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাইরা খুব একটা মেনটেন করতে চান না। ওরা শুটিংয়ের আগে বলে, ভাই যে কাপড়গুলো দিয়ে গত লটে শুটিং করেছেন ওগুলো আর দুই একটা নতুন নিয়ে চলে আসেন। এখন আমি তো মনে থাকবার কথা না। মনে রাখতে পারি না, যার কারণে তখন কঠিন হয়ে যায় এটা। আচ্ছা, ধারাবাহিক নাটকে কাজ করা হচ্ছে এবং আজকে আপনাকে যে লুকসে দেখছি, মানে সাধারণত তো আমরা আপনাকে এই লুকসে দেখিনি, তো এটা কি কোনো চরিত্রের প্রয়োজনে? হ্যাঁ হ্যাঁ, দাড়ির কথা হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দাড়িটা হচ্ছে যে আমি রিসেন্ট মহিন খানের পরিচালনায় মুস্তাফা কামাল রাজ ভাইয়ের প্রযোজনায় একটা জি। নাটক করলাম, সেটা হচ্ছে পারিবারিক নির্বাচন। আচ্ছা। সেখানে আমার স্বপ্নের একজন আর্টিস্ট ছিলেন, আমার কো আর্টিস্ট বলতে আমার পেয়ার, যার নাম বললে শ্রদ্ধায় নিয়ে আসে মাথা, ডলি জহুর। বাহ। তো এটা আমাদের স্বপ্ন, এই যে তার সঙ্গে কাজ করতে পারার জন্য হ্যাঁ। আমার যথাসাধ্য চেষ্টা করে যাওয়া আর কি। এই চেষ্টাটা কেমন হয়েছে কাজটা বা শুটিং ফ্লোরে, মানে আপনার যে লুকসটা ডলি জহুর আপার সাথে মানে কেমন ম্যাচ করেছে, কেমিস্ট্রিটা কেমন ছিল অন একদম স্ক্রিন? খুবই ভালো। উনি তো একদম সেই মানুষ যিনি তার কো আর্টিস্টকে আপন করে নেন। উনি একদম তার মতো করে আমাকে তিনি করে নিয়েছেন, যেভাবে করা যায় সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব তিনি। এবং ডিরেক্টর মহিন খান খুব ভালো ছেলে। আচ্ছা। ও তো এখন মানে একদম তীরন্দাজ, খালি তীর ছুঁড়ে যাচ্ছে। মোস্তাফা কামাল রাজ ভাইয়ের হাউস থেকে যে নাটকগুলো হচ্ছে সিরিয়াল, সেগুলো এখন খুব জনপ্রিয়। তো সব মিলিয়ে সবার সহযোগিতায় আমি ওখানে উতরে গেছি আর কি। আচ্ছা, একটা বিষয় থাকে যে যারা একটু সিনিয়র ক্যারেক্টার আর্টিস্ট হয়ে যান, অভিনয় শিল্পী হয়ে যান, তাদের ক্ষেত্রে বাবা মা এই চরিত্রগুলো আসলে বেঁধে দেওয়া হয়, কিন্তু আপনার ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি প্রোটাগনিস্ট ক্যারেক্টারগুলো বেশ করছেন। এই সুযোগগুলো আসলে কিভাবে আসছে এবং সেটা নিয়ে নিশ্চয়ই আপনি অনেক বেশি হ্যাপি। হ্যাপি তো বটেই, মানে এগুলোই তো আমার স্বপ্ন ছিল, যে এখন যে কাজগুলো করছি আমি, বাবা মার বাইরেও কিছু চরিত্র আমার জন্য আমি বলবো যে লেখাই হয়, হয়তো ডিরেক্টর ভাইয়েরা পছন্দ করেন এবং রাইটার যারা আছেন আমাদের শ্রদ্ধেয়, তারাও পছন্দ করেন যে এরকম ক্যারেক্টারটা আনোয়ার ভাই করলে ভালো লাগবে। জি, জি। এই সব মিলিয়ে তারা আমাকে এটা উপহার বলতে পারেন, তারা আমাকে এই ক্যারেক্টারগুলো উপহার দিচ্ছেন, আর আমি খুব সানন্দে সেগুলো করার চেষ্টা করি। যখন খুব বেশি ব্যস্ত থাকেন, এই যে একদম কন্টিনিউয়াস বেসিসে শুটিং করা, শরীরের জন্য একটু হ্যাসেল হয়ে যায় না, কঠিন লাগে না কখনো আমি একটু কখনো? চালাকি করি, সেটা হলো যে কিরকম এই সেটা? 4 দিন পরে একদিন আমি নিজে নিজে ছুটি বলি, আচ্ছা, কিন্তু ওটা কোনো ডিরেক্টরকে বলি না। আচ্ছা। আমি বলি যে ভাই ডেটটা তো নাই, দেওয়া আছে, একটু মিথ্যে আশ্রয় নিয়ে আমি ওই দিনটা আরামে রাখি। বাহ, মানে এটা আমার কাছে মনে হয় যে কোনো আর্টিস্টের জন্য দরকার এই মি টাইমটা, সেটা ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ বোথ। আমি 4 দিন পরেই একটা দিন আমি রেস্ট। এবং বাই চান্স হলো যে 4-এর সঙ্গে যদি কোনোটা 5 হয়ে যায়, 2 দিন হয়ে যায় এক নাটক, সেক্ষেত্রে 5 দিন, না হলে 4 দিন পরেই আমি চেষ্টা করি ওই মিথ্যের আশ্রয় নিতে। যখন অনেকগুলো স্ক্রিপ্ট একসাথে থাকে, তখন আসলে আপনার প্রিপারেশন নেবার ধরনটা কেমন হয় কোন একটি ক্যারেক্টারের জন্য? আমার একটা মজার ব্যাপার হলো যে আমি স্ক্রিপ্ট না পড়ে এবং একটা কাগজের মধ্যে দিন রাত, বাসা, স্টেশন, রাস্তা, কস্টিউম এগুলো না লিখে কোনো শুটিংয়ে যায় না। বাহ। সে যত রাতই হোক, আমার ঘুম একটু কম হোক, আমি একটা শুটিং থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওই টেবিল ওয়ার্কে বসি, আচ্ছা, পুরো স্ক্রিপ্টটা মনোযোগ দিয়ে পড়ে মানে ওইভাবে পুরোটা হোমওয়ার্ক করা। হোমওয়ার্ক করে নিয়ে ঘুমাতে যাই। সে 1 ঘন্টা ঘুমাই আর 5 ঘন্টা ঘুমাই, যার কারণে আমার প্রিপারেশনটা আমি ওইভাবে রাখতে পারি। আচ্ছা,
সময়ের সাথে সাথে তো আসলে প্ল্যাটফর্ম অনেক বেড়েছে। একটা সময় শুধুমাত্র বিটিভি মানুষ দেখতো, তারপর প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো আসলো, আর এখন তো এক একটি মানুষই এক একটি চ্যানেল। আর ইউটিউব চ্যানেল তো অসংখ্য আছে, সেখানে প্রচুর নাটক রিলিজ হচ্ছে। তো আপনারও বেশ কিছু নাটক আমরা ইউটিউবে দেখতে পাই। কোন প্ল্যাটফর্ম থেকে সাড়াটা বেশি পান? চ্যানেলের দর্শক আমাদের এক ধরনের, টিভি চ্যানেলের দর্শক, আর ইউটিউবের দর্শক হচ্ছে সব মিলিয়ে এক ধরনের। ধরেন চ্যানেল যারা দেখেন তারাও ইউটিউব দেখেন, এখন সময়ের অভাবে হয়তো দেখতে পারেন নাটকটা, গাড়িতে যাচ্ছেন বা অফিসে অলস টাইম আছে, হ্যাঁ। তখন কিন্তু মোবাইল খুলে ইউটিউবটা দেখে। তো চ্যানেলেরটাও ইউটিউবে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেই সুবাদে চ্যানেলেরটাও ইউটিউবে দেখে, এবং ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের খুব ভালো ভালো প্ল্যাটফর্ম থেকে আমাদের নাটক যায়, তো সেগুলো থেকেও মানুষ দেখে। যেটা হয় কি, ইউটিউবের সাড়াটা একটু বেশি, হ্যাঁ, মাস পিপুল দেখে একেবারে। আমি দেখি যে রাস্তার যে অবস্থানকারী থেকে শুরু করে যে রাস্তায় যে ছেলে মেয়েগুলো থাকে, এরাও চেনে কিভাবে জানি। তো সেখান থেকে মানুষের কাছে পৌঁছানোটা অনেক সহজ হয়ে সহজ গেছে। হয়ে গেছে। কিন্তু এই যে মানুষের কাছে পৌঁছানো সহজ, সেটা কি তারকা খ্যাতির জন্য ইতিবাচক, না কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক? তারকা খ্যাতি বলতে যেটা হয়, আমরা আসলে যাদের দ্বারা সেলিব্রিটি হতাম, তারকা হতাম, এখন তারা নিজে নিজে প্রত্যেকেই তারকা। দারুণ বললেন। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকেই তারকা। হ্যাঁ, এবং আমাদেরকে যারা, সেদিন একটা ছেলে আমাকে বলল, রমনা পার্কের ভিডিও দেখালো, সে ক্যামেরার অ্যাসিস্ট্যান্সি করতো, আচ্ছা। এখন সে এই টিকটক করে। তো আমাকে দেখালো যে, ভাইয়া দেখেন, আমার আজ রমনা পার্কে আমার জন্য আসছে এরা দেখা করতে, সেলিব্রিটি সে। তো হ্যাঁ। এই যে বিষয়টা, যাদের দ্বারা আমরা তারকা খ্যাতি পেতাম, সেলিব্রিটি হতাম, তারা নিজেরা নিজেরা নিজের জায়গাতে এখন সেলিব্রিটি, যার কারণে ওই খ্যাতির ব্যাপারটা আমাদের ওরকম নাই, চেনে বলতে পারি আর কি, পরিচিত মুখ আর কি। পরিচিত মুখ। আচ্ছা, এই যে মুখটা পরিচিত হয়ে গেছে, ফেস ভ্যালুটা তৈরি হয়েছে, কোথাও গেলে ধরেন কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন বা কোথাও শপিং করতে গেছেন, সেখানে কি এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় বা কোনো ডিসকাউন্ট পাওয়া যায়? অনেক অনেক। আমি তো শুটিং করতে গিয়ে গ্রামে হ্যাঁ, একটা চায়ের দোকানে গেলাম, এক ভদ্র মহিলা চালাচ্ছিলেন চা দোকানটা। তো সেখানে বসে আছি, তো বসে থাকলে, এমনি বসে থাকলে কেমন লাগে না, তো বললাম যে, মাগো আমাকে এক কাপ লাল চা দেন চিনি ছাড়া। আচ্ছা। তো চা খাওয়ার পরে টাকা দিতে গেলে উনি দৌড়িয়ে এসে আমাকে সালাম করতে যাবে, আপনাকে একটু সালাম করি, চা টাকা কিসের। বুঝছেন, এইরকম। আবার একটু বেনিফিট আরেকটা, যেমন ধরেন আমি ছাতক যাচ্ছিলাম শুটিংয়ে, তো ওই যে রাস্তায় যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে ঢোকার পরে ধরেন সমস্ত ওদের যে কর্মচারী ছিল, সব ফোকাস করলো আমাদেরকে, আচ্ছা। অন্য কাস্টমারকে না। আমাদের কি লাগবে সবাই আমাদের হ্যাঁ, করতে চায়। সার্ভিস একেবারে নিবেদিত প্রাণ। তারপরে বিল দেওয়ার সময় মালিক বলছে যে, এত যত্ন করে খাওয়ালাম কি বিল নেওয়ার জন্য? ও, এই যে ভালোবাসাটা, এটা মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি এইটাই আমাদের। আমাদের উপহার তো সবচেয়ে বড় এটাই। এবং দেখেন, অনেক মানুষের ইকোনমিক্যালি খুব একটা সলভেন্সি নাই, জি। বা অভাব আছে, বা সম্পূর্ণ হচ্ছে না, এরপরও কিন্তু এই লাইনটা ছাড়তে পারে না, এই একটা কারণে। জি, এটা তো শুনছিলাম যারা আপনার ভক্ত রয়েছেন বা যারা আপনার দর্শক রয়েছেন তাদের কথা। আপনার পরিবারের জায়গা থেকে, মানে আপনার যেই এখনকার অবস্থান, সেটা আসলে কিভাবে দেখে তারা? খুব প্রাউড ফিল করে। আমার দুটো ছেলে মেয়ে, এরা যখন আমার সঙ্গে হাঁটে, এর মধ্যে এই ধরেন কেউ চিনে ফেললো, স্যার একটা সেলফি নেব, হ্যাঁ, হ্যাঁ। তখন আমার ছেলে মেয়েগুলো একটু দূরে গিয়ে দাঁড়ায়, আচ্ছা। তারপরে এরকম করে, বাবা আই ফিল প্রাউড, হ্যাঁ আমাদের বাবা। এইটা তারা খুব প্রাউড ফিল করে এবং ইন্সপিরেশন দেয়, হ্যাঁ। যার কারণে আমার কাজটা করতে সহজ হয়। ছেলে মেয়েদের মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ বা এখানে কাজ করবার প্রতি আগ্রহ, সেটা কখনো দেখেননি? দেখেন, ভারতীয় সঙ্গীতের প্রখ্যাত সানাইবাদক বিসমিল্লাহ খাঁ, তিনি একবার তার বিয়ে ছিলেন, তার ছোট ছেলে, তো তাকে বলেছিল, আপনি কেন শিল্পী হলেন না? তো বলছে, যদি দেখতাম যে বাবার সোনার চেন গলায়, ধুতি কুর্তা অনেক দামি, হ্যাঁ। হাতে একটা সোনার চেন থাকতো, ফ্রেমটা সুন্দর লাগতো, তাহলে আমি হতাম।
কিন্তু দারুণ। এই দেশে এরকম কোনো সুযোগ নেই, যার কারণে আমি হই নাই। তো আমার বাচ্চারা দেখে যে আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমাদের কোনো টাইম টেবল নাই, জি। আমাদের কোনো নিয়ম নাই। না। আমাদের খুব ভোরে নিয়ে গেলে পরের দিন ভোরেও হয়তো বাসায় পৌঁছে দেয়। তো এগুলো দেখার পরে বাবার কষ্ট মনে করে। আমি খুব আনন্দিত, কিন্তু আমার সন্তানেরা মনে করে বাবা দিন রাত কষ্ট করছে। এই কষ্টের ভয়ে তারা এই লাইনে আসে। কিন্তু আপনার কাছে মনে হয় সেটা কষ্ট বলে মনে হয় না, কারণ আপনি পুরোটাই আনন্দ বা নিখাদ আনন্দ থেকে কাজটা করেন, তো সুতরাং তখন আর পরিশ্রমকে পরিশ্রম বলে মনেই হয় না। আমি তো সেটাই বললাম যে আমি যে কষ্ট পাচ্ছি না, এটা তারা বোঝে না। তারা মনে করে বাবা খুব কষ্ট করছে। হ্যাঁ, চলচ্চিত্রের জন্য কাজ করা হলো এর মধ্যে আপনার, একটু জানতে চাইবো মানে কি ধরনের চরিত্র, কি ধরনের গল্প নিয়ে কাজ করলেন? চলচ্চিত্র তো আমাদের এখানে এখন স্বল্পতায় চলে এসেছে। আমি রায়হান রাফি ভাইয়ের কিছুদিন আগে মায়াতে কাজ করেছিলাম, তারপরে ওখানে একজন অ্যাডভোকেটের ক্যারেক্টার করেছিলাম আমি, আর এখানে একটা ক্যারেক্টার করেছি আমি আর শিল্পী সরকার, অপু দিদি, আচ্ছা। হিরোর বাবা মা। কিন্তু ক্যারেক্টারটা খুবই ব্যতিক্রম। সেটা হলো আমরা চাই যে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আর সন্তান চায় যে সে চিত্রশিল্পী হবে। আচ্ছা। এই জন্য সে পকেটের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ওগুলো কিনে আনে, আমি ফেলে দিই। এরকম একটা খুবই ক্রাইসিসের মধ্যে ছেলে একসময় পাবলো পিকাসোর মতো অনেক বড় হয়ে যায়, বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় শিল্পী হয়, তখন আমরা আবার প্রাউড ফিল করি। আচ্ছা। আরেকটা করলাম ক্রিকেটে, মেয়েদের ক্রিকেটে। আমার মেয়ে চুপচুপ করে ক্রিকেট খেলে, এটা তার পালিয়ে গিয়ে সে ক্রিকেট খেলতে চায়। একটা ন্যাশনালে চান্স পেয়েছে, সে আমাদেরকে বলে নাই, তার টিচার নিয়ে যাচ্ছিল, গ্রামের লোক তাকে বললো যে এই ছেলের সঙ্গে সে বিয়ে করে পালিয়ে যাচ্ছে বলে ধরে করেছে। আচ্ছা। আমরা গিয়ে ছুড়ালাম। মানে ইন্টারেস্টিং বেশ কিছু গল্প নিয়ে আপনার কাজ করা আমি কাজ হচ্ছে। করছি, এগুলো সিনেমার গল্প। আমি একটা বিষয় খেয়াল করেছি যে আপনার যে ভয়েস, বেশ দরাজ কণ্ঠ, মানে এটা কি তৈরি করা নিজের প্রচেষ্টায় নাকি আল্লাহ প্রদত্ত? আল্লাহ প্রদত্ত থাকতেই হয়, সেটাকে কিছু তো থাকতেই হয়। ঘষে মেজে পিতলকে চকচকে করে কাঁসাকে চকচকে করে। হ্যাঁ। তো আমাকেও আল্লাহ দিয়েছিলেন এবং ইচ্ছা দিয়েছিলেন। সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ আমাকে ইচ্ছাটা খুব জোরালো দিয়েছিলেন। আমি ছোটবেলা থেকে ভাবতাম যে আমি ওই যিনি সিরাজুল মজিদ মামুন খবর পড়ছেন এরকম কণ্ঠ হবে আমার, কিংবা হাবিবুর রহমান জালাল দুর্বার করছেন এরকম কণ্ঠ হবে আমার, আমি এইভাবে কথা বলবো, আমার কণ্ঠ দিয়ে মানুষ আমাকে চিনবে। এই তখন থেকেই সাধনা ছিল আমার। চর্চা করতাম, কবিতা পড়তাম, পাশাপাশি নিজেরা শুদ্ধ করে কথা বলার চেষ্টা করতাম, আঞ্চলিকতার বাইরেও। এর পাশাপাশি চেষ্টা করতে করতে আমি এই পর্যন্ত এসেছি, এবং কণ্ঠ আল্লাহর রহমতে আমি প্রচুর পরিমাণে ডাবিং কণ্ঠ দিয়েছি, বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছি, ভয়েস ওভার দিয়েছি। আমার কাছে এটা খুবই বড় পাওয়া। আমি কণ্ঠটাকে এনেছি এবং কাজ করেছি, কাজে লাগাতে পেরেছেন কণ্ঠটাকে। ভয়েস ওভার দেওয়া বা এই যে ডাবিং করা, এটা তো বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। যখন কোনো চরিত্রে আপনি কাজ করছেন, বা চলচ্চিত্রের কথাই যদি বলি, কাজ করলেন এবং পরবর্তীতে ডাবিং দিতে হলো, যেহেতু প্রচুর কাজ করা হয়, কোনটাটা আসলে কি ধরনের এক্সপ্রেশন, এটা মনে রাখাটা তো খুব কঠিন। এটা ওই যে নোট থাকে, আমার নিজেরগুলো তো করতেই হয় নিজের এক্সপ্রেশনে। যখন অন্যের কণ্ঠ ডাবিং করি, ভয়েস বিক্রি করি আমি, তখন একটু কঠিন হয়। কেন যে অন্যের ইমোশন, অন্যের এক্সপ্রেশন, তার ডেলিভারিটা কেমন ছিল, সেটাকে অ্যাডপ্ট করতে হয়। অ্যাডপ্ট করে সেই অনুযায়ী তার চেহারার সঙ্গে বসাতে হয়, এবং ভয়েসটা ম্যাচ করছে কিনা সেটাও একটা বড় ব্যাপার থাকে। এখন কি মাঝে মধ্যে কবিতা পাঠ করা হয়? হ্যাঁ, সময় পেলে আমি শোনাবো একটু ছোট্ট করে। শুনি না। আমার এক চিলতে উঠোনে যেদিন দুঃখ আসবে, আঘাত হানবে অনুতাপ, রোদ ঝলসানো হাওয়ায় এসে ভাঙবে আগল, সেদিন আমি আপন করব তারে। দুঃখকে যারা ভয় পায় আমি তাদের দলে নেই, দুঃখকে যারা ফেরাতে চায় আমি তাদের দলেও নেই। আসলে দুঃখ আছে বলেই সুখটা এত মোহনীয়, আনন্দ এত উজ্জ্বল, সোনালি রৌদ্র করজ্জ্বল। বাহ, দারুণ। এটা একটা বোনাস ছিল আমাদের জন্য আজকে। এখন ম্যাক্সিমাম শিল্পী দেখা যাচ্ছে যে এই যে প্ল্যাটফর্মগুলোর কথা বলছি,
নিজেদের প্রমোশনের জন্য হলেও ফেসবুক আইডি বা নিজেদের একটা পেজ ফলো করেন, সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে ওই মেনটেনেন্সটা করেন? আমার পেজ আছে একটা, আমি নিজে নিজেই করি, অপারেটর লাগে না আমার। কারণ আমি যতক্ষণ আমার কাজ থাকে না এবং আমি ঘুমাই না, মানে ব্যক্তিগত ওই পার্সোনাল কাজটুকু বাদ দিয়ে বাকি সময় আমার হাতে মোবাইল থাকে এবং আমি আমার কাজগুলো করতে থাকি। আচ্ছা, মানে নিজের কাজের প্রমোশন করা, এভরিথিং। নিজের কাজগুলো তো দেখা হয় হ্যাঁ নিশ্চয়ই। দেখি, অবশ্যই দেখি। আমি দেখেই তো চেঞ্জ করতে পারি। আমি দেখি, গুরুত্ব দিয়ে দেখি এবং দেখে অন্যকে দেখার জন্য অনুপ্রেরণা দেই, অনুরোধ করি যে আমাকে ইন্সপিরেশন দেন, ফিডব্যাকটা দেন। হ্যাঁ, মানে কাজের কোথায় ভালো হলো, কোথায় খারাপ একদম, হলো, এবং নিজের কাজগুলো নিজে দেখলে যেটা হয় যে ইমপ্রুভমেন্ট করার জায়গাটা বোঝা যায় যে Change কোথায় আমি করতে পারি ইমপ্রুভ করতে পারি। একেবারে ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। একেবারে শেষের দিকে চলে এসেছি। আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে এরকম সুন্দর একটা জায়গাতে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।